ইগনু রিজিওনাল সেন্টার থেকে বলছি। আমার নাম সৌমিত্র সরকার, আমি কবি সুকান্ত মহোদয়ের লেকচারার। আজকে আমরা যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব তা হলো সমাজতত্ত্ব এবং সামাজিক নৃতত্ত্বের উদ্ভব, অর্থাৎ কিভাবে সোশিয়োলজি এবং সোশ্যাল অ্যানথ্রোপোলজির উদ্ভব ঘটেছে, উত্থান হয়েছে। কারণ যে কোনো সাবজেক্টের উদ্ভব বা উত্থান যখনই আমরা আলোচনা করব, তখন কিন্তু আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে এর পেছনে কিন্তু একটা নির্দিষ্ট হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকে, অর্থাৎ ইতিহাস আছে। হট করে কিন্তু কোনো সাবজেক্টের উদ্ভব হয় না। তার মানে যখনই কোনো সাবজেক্টের উদ্ভব নিয়ে আমরা আলোচনা করব, আমাদের একটু দেখে নিতে হবে যে সেই সাবজেক্টের উদ্ভবটার পেছনে কি কি ঐতিহাসিক পদক্ষেপ আছে। তাহলে যেমন এখানে আমাদেরকে প্রথমেই দেখতে হবে যে সমাজতত্ত্ব বলতে কি বুঝি আমরা। কারণ যে বিষয়টাকে নিয়ে আজ আমরা আলোচনা করছি এমন একটা বিষয় বর্তমান সামাজিক প্রেক্ষাপটে যার গুরুত্ব সব থেকে বেশি। তাহলে এই যে সোশিয়োলজি বা সমাজ বিজ্ঞান, যে বিজ্ঞান আমরা জানি যে সমাজকে নিয়ে আলোচনা করে, তাহলে আমাদেরকে অনেকগুলো প্রশ্ন এখানের মধ্যে কিন্তু চলে আসছে যে সোশিয়োলজি সমাজকে নিয়ে আলোচনা করছে। তাহলে এই যে সোশিয়োলজি সমাজকে নিয়ে আলোচনা করছে, তাহলে প্রথম প্রশ্ন এখান থেকে দেখো তোমাদের মাথায় আসা উচিত ছিল যে সমাজ বলতে আমরা কি বুঝি। তাহলে এমন একটা সাবজেক্ট, এমন একটা বিষয় যে সমাজকে নিয়ে আলোচনা করবে, তাহলে সমাজের কোন কোন বিষয় নিয়ে আলোচনা করবে, কোনটাকে আমরা সমাজ বলবো, সমাজের মধ্যে কোন কোন বিষয় আছে, কিভাবে আলোচনা করব, কেনই বা আলোচনা করব, কেনই বা সমাজতত্ত্বের গুরুত্ব। তাহলে সমাজতত্ত্ব কি? সমাজতত্ত্ব এখানে বলা হয়েছে যে ল্যাটিন শব্দ সোশিয়াস এবং গ্রিক শব্দ লোগোস এর সমাহারে গড়ে উঠেছে। আগস্ট কোত, ফ্রেঞ্চ সোশিয়োলজিস্ট, ফরাসি সমাজবিজ্ঞানী, যিনি প্রথম এই সাবজেক্টটা উদ্ভব ঘটান। তার কার্স অফ পজিটিভ ফিলসফি যে গ্রন্থ, এই গ্রন্থে তিনি প্রথম কিন্তু সমাজতত্ত্ব সাবজেক্টটার প্রয়োজন অনুভব করেন। তাহলে তোমরা ভালো করে দেখো এই সাবজেক্টটা তিনি কবে উদ্ভব করাচ্ছেন? 1838। 1838 মানে হচ্ছে 19 শতক। তাহলে 19 শতকে আগস্ট কোত ফ্রান্সে সমাজতত্ত্বের মতো একটা সাবজেক্টের প্রয়োজন অনুভব করছেন। কেন? তিনি কি বলছেন? সমাজতত্ত্বের কাজ কি? সমাজতত্ত্বের কাজ হচ্ছে সমাজের বিজ্ঞান ভিত্তিক অধ্যয়ন। তাহলে দেখো সোশিয়োলজি সাবজেক্টটা বা সমাজতত্ত্ব বিষয়বস্তুটা যে সমাজের বিজ্ঞান ভিত্তিক আলোচনা করবে, তার মানে এই সংজ্ঞাটা থেকেই তোমরা বুঝে নিতে পারবে যে সমাজতত্ত্ব বিজ্ঞানে আলোচনা করছে, মানে তার মানে এর আগে পর্যন্ত সেই সমাজের সমস্ত ব্যাখ্যার পেছনে কিন্তু কোথাও না কোথাও বৈজ্ঞানিক চিন্তা ভাবনা ছিল না। তাহলে কোত যে সময়ে বলছেন যে সমাজের উপস্থিতি, সমাজকে বিশ্লেষণ করার জন্য প্রত্যেকটা মানুষের উচিত সমাজতত্ত্ব পড়াশোনা করা, সমাজতত্ত্বের দিকে ঝোঁকা। কেন? কারণ সমাজতত্ত্বই সমাজের সঠিক ব্যাখ্যা দেবে। তাহলে এখানে আবার ঘুরে ফিরে কিন্তু প্রথম জায়গাটায় ফিরে আসি। সমাজতত্ত্ব হচ্ছে সমাজের বিজ্ঞান। এই যে সংজ্ঞা, এই সংজ্ঞার মধ্যে দুটো গুরুত্বপূর্ণ শব্দ দেখো যুক্ত হয়ে আছে, একটা হচ্ছে বিজ্ঞান আর একটা হচ্ছে সমাজ। তাহলে দুটো বিষয়কে একটুখানি আলোচনা করে নেওয়া যাক। বিজ্ঞান বলতে আমরা কি বুঝি? আমরা সাধারণত সেই সমস্ত বিষয়গুলিকে বৈজ্ঞানিক ক্ষেত্রের মধ্যে অন্তর্ভুক্ত করি যেগুলোকে চোখে দেখা যায়, তার মানে অবজারভেশন যেটাকে আমরা বলি। আর কি? আর হচ্ছে এক্সপেরিমেন্ট। বিজ্ঞান সবসময় কোনো বিষয়বস্তুকে পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে কিন্তু প্রমাণ করার চেষ্টা করে। আর কি? কম্প্যারিজন, তুলনা। তুলনার মধ্যে দিয়ে দুটো ঘটনা, দুটো বিষয়বস্তু, দুটো সময়, দুটো মেটাল, এই জিনিসের মধ্যে কিন্তু একটা সুষ্ঠু ব্যবধানকে বোঝার চেষ্টা করা হয়। তাহলে এই যে বিজ্ঞানের বিষয়বস্তু, এই বিজ্ঞানের বিষয়বস্তুকে আগস্ট কোত কোথায় আনতে চাইছেন? সমাজের ব্যাখ্যার ক্ষেত্রে আনতে চাইছেন। তাহলে বিজ্ঞান সম্বন্ধে যদি আমরা একটু সারমর্ম করি, তাহলে বিজ্ঞান তথাকথিতভাবে যে বিষয়গুলো চোখে দেখা যায়
যেগুলোকে আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণ করতে পারবো সেগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছে। তাহলে আসি এবার সমাজ। সমাজ বলতে আমরা কি বুঝবো? সমাজ, দেখো এই এই শব্দটা এমন একটা শব্দ, এটা কিন্তু আমাদের প্রত্যেকের জীবনের সাথে অঙ্গাঙ্গিক ভাবে জড়িত। মানুষ যেখানেই আছে সেখানেই কিন্তু সমাজ আছে। তাহলে সমাজকে আমরা কি বলতে পারি? সমাজকে আমরা বলবো কিন্তু অ্যাবস্ট্রাক্ট বা বিমূর্ত। বিমূর্ত কেন বলছি? কারণ কিন্তু আমরা কখনোই সমাজকে চোখে দেখতে পাই না, কিন্তু আমরা ফিল করি, অনুভব করি। আমরা একটা সমাজের মধ্যে আছি কি করে অনুভব করি? অনুভব করি সম্পর্কের উপরে ভিত্তি করে। ম্যাকআইভার এন্ড পেজ তার ডেফিনিশনে বলছে, সোসাইটি ইজ দ্য ওয়েভ অফ সোশ্যাল রিলেশনশিপ। সমাজ হচ্ছে সামাজিক সম্পর্কের জাল। তার মানে যেখানেই মানুষ আছে সেখানেই কিন্তু মানুষ তাদের মধ্যেকার সম্পর্ক তৈরি করেই একটা সমাজকে রূপ দেওয়ার চেষ্টা করে। যে সমাজের মধ্যে সে কিন্তু তার সারাটা জীবন অতিবাহিত করে। আমরা যে পরিবারে বসবাস করি, আমরা যে অঞ্চলে বসবাস করি, আমাদের আশেপাশের প্রাকৃতিক পরিবেশ, বাড়িঘর, রাস্তাঘাট সবকিছুই কিন্তু সমাজের একটা কেন্দ্রীয় বিষয়বস্তু। তাহলে এই প্রত্যেকটা জিনিস যেগুলো মানুষকে কেন্দ্র করে মানুষের চারিদিকে ঘুরপাক খাচ্ছে, এই প্রত্যেকটাকেই বলা হচ্ছে সমাজ। এবং আগস্ট কোট কি বলছে? এই যে সমাজ যার মধ্যে আমরা মানে মানুষ আছে, এটার কিন্তু সঠিক ব্যাখ্যার প্রয়োজন আছে। সঠিক ব্যাখ্যার কেন প্রয়োজন আছে? কোট যে সময়ে এই ব্যাখ্যা দিচ্ছেন সেই সময় কিন্তু সমাজের পরিস্থিতি যেমন, এর থেকে বোঝা যায় যে সেই সময় কিন্তু সমাজের ব্যাখ্যার পেছনে সঠিক এই ধারণাটার কিন্তু অবকাশ ছিল না। মানুষ কিন্তু বিপথে চলেছিল। আমি আসছি পরের স্লাইডটাতে। তাহলে প্রথম যে স্লাইডটা যদি সারমর্ম করি, তাহলে হচ্ছে কোট কি বলছে? কোট হচ্ছে সেই ভদ্রলোক যিনি সমাজতত্ত্ব সাবজেক্টটা ইনভেন্ট করেছেন। আমরা তাকে ফাউন্ডিং ফাদার বলতে পারি। এখানে দু তিনটে বিষয় আমাদের মনে রাখতে হবে। কোন গ্রন্থে তিনি বলেছেন এবং কবে, কোন সময়কালে তিনি বলেছেন। কোন গ্রন্থ? দ্য কার্ডস অফ পজিটিভ ফিলসফি। অনেক সময় কিন্তু গ্রন্থটাকে পজিটিভ ফিলসফিও বলা হয়ে থাকে। সময়কাল কত? 1838। তাহলে আগস্ট কোট তার কার্ডস অফ পজিটিভ ফিলসফি গ্রন্থে সমাজতত্ত্ব সাবজেক্টকে তিনি কি বলছেন? সমাজের বিজ্ঞান, সায়েন্স অফ সোসাইটি। তাহলে সমাজতত্ত্ব সংজ্ঞার পরেই আমাদেরকে দেখে নিতে হবে যে সাবজেক্টটা কি করে উদ্ভব হলো। আগস্ট কোট কেন এই প্রয়োজন বোধ করলেন যে সমাজে সমাজ বিজ্ঞানের মতো একটা সাবজেক্ট বা বিষয়বস্তুর প্রয়োজন আছে যা মানুষকে একটা সঠিক পথ দেখাবে। তাহলে আমাদেরকে কোন কোন বিষয়গুলো দেখে নিতে হবে? এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আগস্ট কোট যে ভদ্রলোকের কথা আমরা বলছি তিনি কিন্তু হচ্ছেন ফরাসি সমাজতাত্ত্বিক। তাহলে তিনি যখন সমাজতত্ত্বের কথা বলছেন তার মানে তিনি কিন্তু ফ্রান্সে থাকাকালীন এই ঘটনাগুলোর কথা বলছেন। তাহলে এখানে আমরা যে যে পয়েন্টগুলোকে গুরুত্ব দেব সেটা হচ্ছে যে 18 এবং 19 সেঞ্চুরি, 18 এবং 19 শতক, এই দুটো শতাব্দী কেন বেশি গুরুত্বপূর্ণ? কারণ এই সময় কিন্তু ইউরোপের সমাজে বিস্তর পরিবর্তন ঘটে এবং তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন কিন্তু আমরা প্রত্যেকেই জানি, সেটা হচ্ছে এনলাইটমেন্ট, যেটাকে বাংলাতে নবজাগরণ বলে, আলোকায়ন বলে থাকে। তাহলে ইউরোপে সেই সময়ে নবজাগরণ ঘটছে, আলোকায়ন ঘটছে, মানুষের চিন্তা ভাবনার মধ্যে পরিবর্তন। আলোকায়ন জিনিসটা কি? মানুষের চিন্তা ভাবনায় যে পরিবর্তন নিয়ে আসা হয়। তাহলে মানুষের চিন্তা ভাবনায় যে পরিবর্তনের কথা আমরা বলছি, তার মানে এখানে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে। দেখো, যখনই সমাজতত্ত্ব পড়া হবে, সমাজতত্ত্বের সাথে কিন্তু ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বর্তমান সমাজ কাঠামো, সেই সমাজের জটিল প্রেক্ষাপট নিয়ে কিন্তু সমাজতত্ত্ব আলোচনা করে। কিন্তু বর্তমান সমাজ আজ যে জায়গাতে দাঁড়িয়ে আছে তার পেছনে কিন্তু একটা ইতিহাস, একটা ঐতিহাসিক প্রেক্ষাপট সবসময় লুকিয়ে আছে। তাই যখনই বর্তমান সমাজের বিশ্লেষণ আমরা করব, তখন কিন্তু অতীতের দিকে আমরা কিন্তু ফিরে দেখব কি করে আজ আমরা এই জায়গায় পৌঁছেছি, কি করে বর্তমান সমাজে আমরা পৌঁছেছি। এটা কিন্তু সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে
যে পয়েন্টটাতে আমরা ছিলাম সেটা হচ্ছে যে 1800 এবং 19 শতক, 18 এবং 19 শতকে ইউরোপের যে সমাজ, এই সমাজে বিস্তর পরিবর্তন ঘটে। কেন ঘটে? কারণ সেই সময় কিন্তু আমরা দেখেছি সেখানে এই সময় কিন্তু ইউরোপিয়ান সমাজে কি লক্ষ্য করেছি, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছে, শিল্প বিপ্লব ঘটেছে। তাহলে শিল্প বিপ্লব ঘটেছে মানে তার মানে আমাদেরকে যে বিষয়টাকে গুরুত্ব দিতে হবে তা হলো বৈজ্ঞানিক আবিষ্কারের মাত্রা দ্রুত হারে বৃদ্ধি পেয়েছে। তাহলে যখনই আমরা বলছি যে 18 এবং 19 শতকে বৈজ্ঞানিক চিন্তা ভাবনা, বৈজ্ঞানিক প্রেক্ষাপট, ফ্যাক্টরি সিস্টেম, এই জিনিসগুলো যত বেশি ডেভেলপ করেছে, যত বেশি উন্নত হয়েছে, তত কিন্তু কোথায় প্রভাব পড়েছে? প্রভাব পড়েছে সমাজে, তার সাথে প্রভাব পড়েছে মানুষের চিন্তা ভাবনার মধ্যে। তাহলে সমাজ এবং মানুষের চিন্তা ভাবনার মধ্যে কিন্তু সেই সময়ে বৈজ্ঞানিক চিন্তা ভাবনার একটা গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যায়। তাহলে এই যে গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, তার ফলে কিন্তু অনেকগুলো পরিবর্তন ইউরোপের সমাজ লক্ষ্য করছে। কি কি পরিবর্তন? প্রথমেই হচ্ছে, যখনই দেখো ইউরোপিয়ান সমাজে আমরা পড়েছি 18 সেঞ্চুরিতে কি হয়েছে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছে, শিল্প বিপ্লব হয়েছে। তাহলে শিল্প বিপ্লব হয়েছে মানে প্রচুর শিল্পের উন্নয়ন হয়েছে, প্রচুর কলকারখানা সেখানে তৈরি হয়েছে। তাহলে যদি প্রচুর কলকারখানা তৈরি হয় তাহলে কি দেখা যায়? কলকারখানা তৈরি হয়েছে মানে কিন্তু কতগুলো জিনিসের প্রয়োজন লক্ষ্য করা যাচ্ছে। প্রথমত হচ্ছে যে ল্যান্ড, জমি, যেখানে কলকারখানা তৈরি হবে। যে কলকারখানা করবে তার মানে ক্যাপিটাল, পুঁজি প্রয়োজন, পুঁজি যে ইনভেস্ট করবে, ক্যাপিটালিস্ট, পুঁজিবাদী। আর কি লাগবে? যে জিনিসের ধরো একটা কার ফ্যাক্টরি তৈরি হয়েছে, যদি একটা কার ফ্যাক্টরি তৈরি হয় তাহলে কি হবে? কার ফ্যাক্টরি তৈরি করার জন্য আমাদের কি লাগবে? আমাদের লাগবে কাঁচা মাল। একটা গাড়ি তৈরি করার জন্য যে সমস্ত যন্ত্রাংশ প্রয়োজন সেগুলো কিন্তু লাগবে। আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে লেবার, শ্রম। তাহলে যখনই ইউরোপে কি দেখা গেল, শিল্প বিপ্লবের ফলে প্রচুর কলকারখানার উদ্ভব ঘটছে, তার ফলে দেখা যাচ্ছে যে প্রচুর সংখ্যক মানুষ কিন্তু সেখানে কাজের সন্ধানে যাচ্ছে। তাহলে আমরা কিন্তু এখান থেকে একটা জিনিস জানতে পারি, যখন দেখো বলছি গ্রাম থেকে যখন মানুষ শহরের দিকে আসছে, শহর কেন বলছি আমি পরের স্লাইডে আসবো, কি করে একটা শহর তৈরি হয় সেই প্রেক্ষাপটটাও এখানের মধ্যে ব্যাখ্যা করবো, এবং কেন শহরের প্রয়োজন হচ্ছে, কেনই বা শহর একটা সমাজতত্ত্বের উদ্ভবের পেছনে কারণ হয়ে উঠছে, এটাও কিন্তু এক্ষেত্রে আমাদের পড়তে হবে। তাহলে গ্রাম থেকে মানুষ কোথায় যাচ্ছে? সেই জায়গায় যাচ্ছে যেখানে কলকারখানা তৈরি হয়েছে, কারণ সেখানে কর্মের সন্ধানে যাচ্ছে, কাজ পাচ্ছে। তাহলে গ্রামের থেকে যখন মানুষ শহরাঞ্চলে যাচ্ছে বা যেখানে কলকারখানা তৈরি হয়ে সেখানে যাচ্ছে, তাহলে কি পরিবর্তন হলো? পরিবর্তন হলো কৃষি থেকে সেটা আস্তে আস্তে শিল্পতে কনভার্ট করছে। তাহলে সমাজ ব্যবস্থা কৃষি কেন্দ্রিক ছিল, সেই মানুষগুলো কৃষি ব্যবস্থাকে ত্যাগ করে শিল্পে যাচ্ছে এবং সেখানে শ্রমের বিনিময়ে সে অর্থ উপার্জন করবে। তাহলে যখনই কৃষিভিত্তিক সমাজ থেকে সমাজটা আস্তে আস্তে শিল্পভিত্তিক সমাজে পরিণত হচ্ছে, তার মানে এর প্রভাবটা কিন্তু শুধুমাত্র সেই নির্দিষ্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ নয়, সেই প্রভাবটা কিন্তু সমাজের বিভিন্ন ক্ষেত্রের মধ্যে পড়বে। প্রথমেই দেখো আমি বললাম যে গ্রাম থেকে শহরে আসছে, আমরা কিন্তু পড়েছি মাইগ্রেশন, যেটাকে আমরা বাংলায় বলি পরিযায়ন। পরিযায়ন কাকে বলে? যেখানে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয় এবং সেখানে গিয়ে বসতি স্থাপন করে। তাহলে যদি মানুষ গ্রাম থেকে শহরাঞ্চলে কাজের সন্ধানে আসে বা যেখানে ফ্যাক্টরি তৈরি হয়েছে, তো তথাকথিত ভাবে সেখানে শহর তৈরি হয়নি, একটা ফাঁকা জায়গাতে একটা ফ্যাক্টরি তৈরি করা হলো। যখনই ফ্যাক্টরি তৈরি হবে তখনই তার সাথে প্রয়োজন সমস্ত জিনিসপত্র লাগবে, র মেটেরিয়াল লাগবে, লেবার লাগবে, র মেটেরিয়াল সেখানে পৌঁছানোর জন্য রাস্তাঘাট, যানবাহনের ব্যবস্থা করতে হবে। তাহলে সেই নির্দিষ্ট ফ্যাক্টরিকে কেন্দ্র করে আস্তে আস্তে তার চারিদিকে কি হবে? চারিদিকে যানবাহনের ব্যবস্থা তৈরি হবে। সেইখানে যে সমস্ত শ্রমিকরা কাজ করতে আসবে, তারা তো ধরো সেই সময়ে যানবাহন অত উন্নত ছিল না আধুনিক সমাজের মতো, তাহলে তাদেরকে কি করতে হবে? তাদেরকে সেখানে থেকে যাওয়ার একটা ব্যবস্থা। তার মানে যে সমস্ত ব্যক্তিগুলো
কর্মের সন্ধানে যেখানে ফ্যাক্টরি তৈরি হয়েছে সেখানে গেল, সেখানে তার চারিদিকে কিন্তু বসতি স্থাপন করলো। তাহলে যখনই তারা সেখানে বসতি স্থাপন করলো, সাথে সাথে কি দেখবো, বসতি স্থাপন করার সাথে সাথে কিন্তু আরো যে সমস্ত প্রয়োজন লক্ষ্য করা যাবে। যখনই বসতি স্থাপন হবে তখনই কিন্তু প্রয়োজন হচ্ছে ফুড, খাবার। তাহলে খাবারের জন্য লাগবে বাজার ব্যবস্থা। যখনই বাজার ব্যবস্থা হবে, যখনই জিনিসপত্র কেনা বেচা হবে, লেনদেন যখনই হবে, তখনই কিন্তু প্রয়োজন হচ্ছে ব্যাংক। তাহলে অর্থনৈতিক লেনদেনের সাথে ব্যাংক ব্যবস্থার প্রয়োজন হলো। ব্যক্তি যখন সেখানে বসবাস করছে, তার সাথে তার নিশ্চয়ই তার ফ্যামিলিও আছে, পরিবার আছে। তাহলে পরিবারের মানুষজনের জন্য প্রয়োজন রিক্রিয়েশন, বিনোদনের ব্যবস্থা, ছেলে মেয়েদের জন্য দরকার শিক্ষা ব্যবস্থা। তাহলে দেখা যাচ্ছে যে সেই নির্দিষ্ট একটা যে ফ্যাক্টরি তৈরি হলো, তাকে কেন্দ্র করে তার চারিদিকে একটা শহর গড়ে উঠছে। তাহলে যখনই শহর গড়ে উঠবে, তার মানেই হচ্ছে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু পরিবর্তন। সমাজের যে চিত্র সেখানে প্রথমে ছিল, ফ্যাক্টরি তৈরি হওয়ার পরে সেই চিত্রের মধ্যে বিস্তর পরিবর্তন লক্ষ্য করা যাবে। তোমরা যে কোনো ইন্ডাস্ট্রিয়াল সমাজে গেলেই তোমরা লক্ষ্য করবে একটা গ্রাম থেকে কিন্তু একটা শিল্প সমাজের চিত্রের মধ্যে বিস্তর পার্থক্য। যানবাহন, যোগাযোগ ব্যবস্থা, বিনোদন, শিক্ষা ব্যবস্থা, রাজনৈতিক কাঠামো, সমস্ত ক্ষেত্র যেন একটা উন্নত পরিকাঠামোর দিকে মানুষকে নিয়ে যায়। তাহলে দেখো, ইউরোপে সেই সময়ে যখনই শিল্পের উন্নয়ন হচ্ছে, বিজ্ঞানিক পদ্ধতিগুলো আস্তে আস্তে মানুষের চিন্তা ভাবনার মধ্যে পরিবর্তন ঘটাচ্ছে, সমাজে কিন্তু একটা নতুন ধারণার অভ্যুত্থান হচ্ছে। তাহলে পুরাতন যে ধ্যান ধারণা, মানুষ যে বৈজ্ঞানিক চিন্তা ভাবনা দ্বারা প্রভাবিত ছিল না, সেই ধারণার মধ্যে আস্তে আস্তে কি হচ্ছে, সেই ধারণার মধ্যে আস্তে আস্তে লক্ষ্য করা যাচ্ছে পরিবর্তন। কেন পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে? তার কারণ হচ্ছে, ঘটনাটা কোথায় হচ্ছে? ঘটনাটা হচ্ছে ইউরোপে। তাহলে ইউরোপ মহাদেশে, ফ্রান্স, ইংল্যান্ড, যেখানে এই সমস্ত ঘটনাগুলো ঘটছে, সেখানে কিন্তু তথাকথিত ভাবে এই বৈজ্ঞানিক চিন্তা ভাবনার আগে দেখতে হবে যে কি ধরনের মানুষের চিন্তা ভাবনা ছিল। এই যে লাস্ট পয়েন্ট আমি এই স্লাইডের মধ্যে রেখেছি, বিরোধপূর্ণ পরিস্থিতি। বিরোধ কার সাথে বিরোধ? বিরোধ হচ্ছে মানুষের চিন্তা ভাবনার বিরোধ। মানুষের চিন্তা ভাবনার কি ধরনের বিরোধ? কারণ হচ্ছে মানুষ সেই সময় যখন বৈজ্ঞানিক চিন্তা ভাবনার আস্তে আস্তে অভ্যুত্থান হচ্ছে, তার আগে কিন্তু মানুষ সেই সময় ধর্মীয় চিন্তা ভাবনা দ্বারা অনেক বেশি পরিচালিত হতো। জিসাস ক্রাইস্ট যখন মারা যায়, জিসাস ক্রাইস্ট মারা যাওয়ার পরে কিন্তু ইউরোপিয়ান সমাজগুলোতে খ্রিস্টান ধর্মের একটা গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যায়। তাহলে খ্রিস্টান ধর্ম, এই যে পোপ, যে খ্রিস্টান ধর্মকে রিপ্রেজেন্টের কাজটা করতো। রিপ্রেজেন্টেটিভ মানে কি করে? ধর্ম পোপের কাজ কি হতো? পোপের কাজ হচ্ছে মানুষের প্রার্থনাকে, উইশডমকে ভগবানের কাছে পৌঁছে দেওয়া। জিসাস ক্রাইস্টের কাছে পৌঁছে দেওয়ার জন্য পোপ হচ্ছে একটা মাধ্যম। তাহলে যে সময় আমরা কথা বলছি ইউরোপিয়ান সমাজ কাঠামো, সেই সময় পোপ এই যে মানুষের চিন্তা ভাবনাকে ভগবানের কাছে, মানে জিসাস ক্রাইস্টের কাছে পৌঁছে দিচ্ছে। তাহলে যখন সে জিসাস ক্রাইস্টের কাছে মানুষের প্রার্থনাকে পৌঁছে দিচ্ছে, তখন কিন্তু সে আস্তে আস্তে এই ধারণা বিকশিত করে, সে কিন্তু নিজেকে ভগবান ভাবতে শুরু করে। কারণ তার সাথে ভগবানের, গডের একটা তাৎপর্যপূর্ণ সম্পর্ক রয়েছে। সে ভাবে ভগবান তার সাথে একদম সরাসরি কথা বলছে, এবং সেই কনভারসেশনের মাধ্যমে সে মানুষকে যা বলবে, মানুষ সেই কথাগুলো কিন্তু সুস্পষ্টভাবে মেনে নিচ্ছে। তাহলে একটা মানুষের জীবনের সার্বিক ক্ষেত্রগুলো সেই সময় ধর্মীয় চিন্তা ভাবনা দ্বারা বেশি মানে পরিচালিত হতো। তাহলে আমি তোমাকে এখানে এক্সাম্পল দিই। এখানটা এক্সাম্পল দেওয়া হচ্ছে যে সেই সময় ধর্মীয় চিন্তা ভাবনা যদি মানুষের সমস্ত বিচার বুদ্ধিকে নিয়ন্ত্রণ করে, তাহলে সমস্যা কোথায় আসে? যখন এই বিচার বুদ্ধির সাথে বৈজ্ঞানিক চিন্তা ভাবনার একটা সংমিশ্রণ ঘটে। কিরকম, কিভাবে ক্ল্যাশ লাগছে, কিভাবে বিরোধ হচ্ছে? ফ্যাক্টরি তৈরি হয়েছে, ফ্যাক্টরি তৈরি হওয়ার জন্য একটা ব্যক্তি ধরো ফ্যাক্টরিতে কাজ করার জন্য যাচ্ছে। তো ব্যক্তি যখন ফ্যাক্টরিতে কাজ করার জন্য যাবে,
সে পোপের কাছে পরামর্শ নিতে গেল যে ফ্যাক্টরিতে কাজ করতে যাওয়া তার পক্ষে সুবিধামূলক হবে কিনা, কারণ তাকেও তার পরিবার দেখতে হবে, সেটা কৃষিভিত্তিক সমাজ এবং থাকে, তার একটা কৃষি ব্যবস্থার প্রতি একটা নির্ভরশীলতা আছে। কিন্তু তার সমস্ত বন্ধু বান্ধবরা তথাকথিত শিল্পে কাজকর্মের জন্য গেছে। সেই ব্যক্তিটা কৃষি থেকে যে পরিমাণ উৎপাদন করে, তার বন্ধু যে শিল্পে কাজ করে সে কিন্তু তার থেকে বেশি উৎপাদন করছে। তাহলে সে পোপের কথা শুনে কৃষি ক্ষেত্রেই থাকবে নাকি শিল্প ব্যবস্থায় যাবে? কারণ সেখান থেকে তার প্রফিট বেশি হবে, সেখান থেকে সে উপার্জন বেশি করবে। তাহলে এই যে মানুষের চিন্তা ভাবনার মধ্যে যে কন্ট্রাডিকশন, এই যে বিরোধ, তার চিন্তা ভাবনাকে সে ভাবতে শিখছে, কি ভাবতে শিখছে? যুক্তি দিয়ে ভাবতে শিখছে। সে যদি শিল্পক্ষেত্রে কর্মের সন্ধানে যায় তাহলে তার উপার্জন বেশি হবে, তার উপার্জন বেশি হলে তার জীবনশৈলী আরো ভালোভাবে সে পরিচালন করতে পারবে। তাহলে এই চিন্তা ভাবনার পেছনে কি কাজ করছে? চিন্তা ভাবনার পেছনে কাজ করছে যুক্তি। তাহলে বিজ্ঞান কিন্তু মানুষকে যুক্তি দিয়ে কোন জিনিসকে বুঝতে শেখায়। বিজ্ঞানের এনলাইটমেন্ট যদি আমরা বলছি, এনলাইটমেন্টের তিনটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রই হচ্ছে কিন্তু সায়েন্স, রিজন, রেশনালিটি। বিজ্ঞান, যুক্তি, যৌক্তিকতা। তাহলে মানুষের চিন্তা ভাবনার মধ্যে এই জিনিসগুলোর কিন্তু একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র যুক্ত হয়ে গেল। মানুষ বিজ্ঞানের পথ ধরবে নাকি পোপের পথ ধরবে? কারণ পোপের সমস্ত ব্যাখ্যার পেছনেই রয়েছে ঐশ্বরিক ব্যাখ্যা। যা কিছুই হচ্ছে, যা কিছুই হবে, যা কিছুই ঘটছে, তার পেছনে যেন গডের হাত রয়েছে। ভগবান সবকিছুকে নিয়ন্ত্রণ করছে, জেসাস ক্রাইস্ট সবকিছুকে নিয়ন্ত্রণ করছে। সে এই চিন্তা ভাবনার বশবর্তী হবে নাকি নিজে যুক্তি দিয়ে বিচার করবে তার কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়? তাহলে ব্যাখ্যার মধ্যে এই যে বিরোধ, এই বিরোধ কিন্তু সেই সময়ে অনেক বেশি করে মাথাচাড়া দিয়ে ওঠে। এখানে যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা সেটা হচ্ছে এনলাইটমেন্ট। 800 শতকে নবজাগরণের যে উদ্ভব, অষ্টাদশ শতাব্দীতে ইউরোপে কিন্তু এনলাইটমেন্ট হচ্ছে, নবজাগরণ হচ্ছে। নবজাগরণের তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্ট কি বলা হলো দেখো, এখানে লেখা এজ অফ রিজন, যুক্তি, সায়েন্স, রিজন, রেশনালিটি। তাহলে বিজ্ঞান, যুক্তি, যৌক্তিকতা, এই তিনটে জিনিসের গুরুত্ব বাড়ে। নবজাগরণ চিন্তা ভাবনার ক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসার একটা পদক্ষেপ। তাহলে সেই সময়ে মানুষের চিন্তা ভাবনায় কি কি পরিবর্তন আসবে, সেই পরিবর্তনের প্রেক্ষাপটটা কিন্তু এক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে। তাহলে নবজাগরণের ফলে কি হলো? নবজাগরণের ফলে যে তথাকথিত ধর্মীয় ধ্যান ধারণা ছিল তার সাথে মানুষের বিজ্ঞান কেন্দ্রিক ধ্যান ধারণার কিন্তু একটা সমস্যার জায়গা তৈরি হয়। এক্ষেত্রে আমাদেরকে দু একটা পয়েন্ট মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে এই যে নবজাগরণকে বলছি চিন্তা ভাবনা, থট, যুক্তির থট, বিজ্ঞান, যৌক্তিকতার প্রতি বিশ্বাস, সেই সময় কিন্তু মন্তেস্কু, রুসো, এই দার্শনিকরা কিন্তু মানুষের চিন্তা ভাবনায় পরিবর্তন আনার জন্য যুক্তির পথকে বেছে নিচ্ছে। তারা মানুষকে যুক্তি কেন্দ্রিক চিন্তা ভাবনার পথ দেখাচ্ছে। তার জীবনশৈলী যুক্তির মধ্যে দিয়ে এগিয়ে যায় তাহলে সে কিন্তু অনেক বেশি সমাজকে বুঝতে পারবে। আসলে এই প্রত্যেকটা ব্যাখ্যার মধ্যেই দেখো সমাজ কিন্তু লুকিয়ে আছে। সমস্ত ঘটনাগুলো কিন্তু সমাজের মধ্যেই ঘটছে। যা কিছু বিশ্লেষণ করা হচ্ছে, যে বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে, সবগুলো কিন্তু সমাজের মধ্যে ঘটছে। তাহলে এই সমস্ত পরিবর্তন, এই যে ধর্মীয় ব্যাখ্যার সাথে বিজ্ঞানিক ব্যাখ্যার যে বিরোধ, সবকিছুর পেছনে রয়েছে কিন্তু সমাজের যে প্ল্যাটফর্ম। তাহলে আস্তে আস্তে গুরুত্ব কি বৃদ্ধি পাচ্ছে? মানুষের চিন্তা ভাবনায় পরিবর্তন আসছে না, সমাজকে কিন্তু যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে হবে। তবেই তো মানুষের চিন্তা ভাবনায় পরিবর্তন আসবে। তবেই তো পরবর্তীকালে দেখবো কিভাবে আগাস্কো সমাজতত্ত্বের মতো সাবজেক্টের গুরুত্ব ফিল করছেন। তাহলে সেই সময়ে এনলাইটমেন্টের সময়কালে যে বৈজ্ঞানিক চিন্তা ভাবনার উদ্ভব, সেই বৈজ্ঞানিক চিন্তা ভাবনা কিন্তু সমাজে কতগুলো বিপ্লবকে জন্ম দিচ্ছে। আমরা চার্লস ডারউইনের নাম শুনেছি, গ্যালিলিওর নাম শুনেছি। তারা কিন্তু 16শ শতকে কি করছে? বৈজ্ঞানিক চিন্তা ভাবনার কথা বলছে। তার মানে বৈজ্ঞানিক চিন্তা ভাবনাকে সেই সময়ে যখন পোপেদের একটা
একচেটি আধিপত্য ছিল, তারা বিজ্ঞানের কথা বলছে, বৈজ্ঞানিক চিন্তা ভাবনাতে সমাজ মানুষ বিবর্তনের কথা বলছে। তাহলে এই যে বৈজ্ঞানিক চিন্তা ভাবনা, যে সায়েন্টিফিক রেভলিউশন মানে বৈজ্ঞানিক চিন্তা ভাবনার যে উদয়, এই যে বিপ্লব, বৈজ্ঞানিক বিপ্লব, এর ফলে কিন্তু সমাজে আরো দুটো গুরুত্বপূর্ণ বিপ্লব পরিলক্ষিত হয়। কি কি? একটা হচ্ছে ফরাসি বিপ্লব, তার সাথে সাথে হচ্ছে আমেরিকান রেভলিউশন। তাহলে আমেরিকান রেভলিউশন, ফ্রেঞ্চ রেভলিউশন, আর একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। কিন্তু তিনটে গুরুত্বপূর্ণ বিপ্লবকে কেন আমাদের একটু পড়তে হবে? কারণ এই তিনটে বিপ্লবের কিন্তু সমাজতত্ত্বের উদ্ভবের পেছনে তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে। তাহলে বৈজ্ঞানিক রেভলিউশন, বৈজ্ঞানিক বিপ্লব, সায়েন্টিফিক রেভলিউশন কি বলছে? সায়েন্টিফিক রেভলিউশন সমাজে কিন্তু বৈজ্ঞানিক চিন্তা ভাবনার উদয়ের কথা বলছে, এবং যার ফলে কিন্তু ফরাসি সমাজ কাঠামোতে একটা বিস্তর পরিবর্তন ঘটে। কারণ একটু আগে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে এই যে ফ্যাক্টরি ডেভেলপমেন্ট, ফ্যাক্টরি যে উন্নয়ন হয়েছে, যখন এই নতুন নতুন ফ্যাক্টরি সিস্টেমের উদ্ভব হয়েছে, তার ফলে কি হয়? তার ফলে কিন্তু প্রয়োজন হলো কাঁচামালের সাথে সাথে প্রয়োজন হচ্ছে শ্রমিকের। তাহলে যেখানেই ফ্যাক্টরি তৈরি হোক না কেন, আমাদেরকে মাথায় রাখতে হবে শ্রমিক কিন্তু সবসময় সেখানেই পাওয়া যাবে, বা কাঁচামাল যে সেখানেই পাওয়া যাবে এমন কিন্তু নয়। তাহলে কাঁচামাল সংগ্রহের জন্য কি করতে হয়? কাঁচামাল সংগ্রহের জন্য এক দেশ থেকে অন্য দেশে পাড়ি দিতে হয়। তাহলে ইংল্যান্ডে যে শিল্প বিপ্লব, এই শিল্প বিপ্লবের ফলে প্রচুর সংখ্যক মানুষ কি করছে? এক জায়গা থেকে সেখান থেকে বিভিন্ন জায়গায় পাড়ি দিচ্ছে। কেন? র মেটেরিয়াল, কাঁচামালের সন্ধানে। এবং তার সাথে সাথে কি প্রয়োজন হবে? প্রয়োজন হচ্ছে সেখান থেকে শ্রমিক নিয়ে আসার। সেই সময়, কোন সময়? 1789 যখন ফ্রান্সে ফরাসি বিপ্লব হচ্ছে, সেই সময় কিন্তু সমাজ কাঠামোতে একটা বিস্তর সমস্যার বাতাবরণ। এই সমস্যা থেকে উঠে আসার জন্য মানুষের কাছে কি কি প্রাধান্য পাচ্ছে? মানুষের কাছে প্রাধান্য পাচ্ছে স্বাধীনতা, ভ্রাতৃত্ব এবং সাম্য। তাহলে এই যে স্বাধীনতা, ভ্রাতৃত্ব এবং সাম্যের যে বাতাবরণ, এটা কিন্তু মানুষকে অনেক বেশি প্রভাবিত করছে, কারণ মানুষ সেই সময় সমস্যায় কোণঠাসা ঠাসা করেছে। কারণ শিল্পক্ষেত্রে ফ্রান্স থেকে প্রচুর শ্রমিককে কিন্তু নিয়ে যাওয়ার ব্যবস্থা করা। তাহলে সেই সময় তাদের উপর যে অত্যাচার, এই অত্যাচারের ফলে কি প্রয়োজন হলো? আমরা শুনেছি দ্য লাস্ট রিসর্ট। তার মানে যদি দেয়ালে আমাদের পিঠ থেকে যায়, অত্যাচার সহ্য করতে করতে যদি দেয়ালে আমাদের পিঠ থেকে যায়, তাহলে কিন্তু আমাদেরকে কি করতে হবে? শেষ চেষ্টা করতে হবে, রিভল্ট করতে হবে। রিভল্টটা কি? রিভল্ট হচ্ছে বিদ্রোহ। বিদ্রোহের পথ কিন্তু আমাদেরকে বেছে নিতে হবে। যখনই কিন্তু বিদ্রোহের পথ বেছে নেব, তখনই কিন্তু সমাজ কাঠামোয় একটা বিস্তর পরিবর্তন হলো। ফ্রান্সে সেই সময় যে ধর্মীয় পরিকাঠামো, যে অসাম্যের বাতাবরণ, যে ভ্রাতৃত্বগুলো লক্ষ্য করা যাচ্ছিল না, সেই সমাজ কাঠামোর মধ্যে পরিবর্তন আসে এবং একটা নতুন চিন্তা ভাবনার দিকে মানুষ এগোতে শুরু করে। কিন্তু এই যে ফরাসি বিপ্লবের কথা বলছি, এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, যখনই কখনো কোনো জায়গায় বিপ্লব তৈরি হয়, যখনই কোনো জায়গায় সমস্যার বাতাবরণ তৈরি হয়, আমরা কিন্তু বুঝে উঠতে পারি না সেই সমস্যার বাতাবরণ থেকে প্রকৃত বেরিয়ে আসার পথ কি হয়। তাহলে সমস্যার বাতাবরণ থেকে বেরিয়ে আসার পথ মানে, একটা উদাহরণ দিই। আমরা যে কলেজে পড়াশোনা করি, সেই কলেজে ধরো হঠাৎ কোনো একটা সমস্যা হয়েছে। যখনই সমস্যা হবে, যেদিনই সমস্যা হবে, তার পরের দিন থেকে ছাত্রছাত্রীদের মধ্যে এই বোধটা থাকবে যে তার পরের দিন কলেজ যাওয়া সঠিক হবে কিনা, আজকে ঝামেলা হবে না তো, আজকে কোনো সমস্যার মধ্যে আমরা পড়বো না তো। তার মানে কলেজটা যে পরিস্থিতিতে এতদিন ধরে চলছিল, সেই সমস্যার বাতাবরণ কিন্তু সেই পরিস্থিতিকে বিঘ্নিত করেছে। তাহলে যখনই পরিস্থিতি বিঘ্নিত হয়ে যাবে, মানুষের পক্ষে বোঝে ওঠা অসম্ভব হয়ে ওঠে তার পরের দিন পরিস্থিতি কি রকম হবে। পরিস্থিতি সঠিক হবে, নাকি যে পরিস্থিতি চলছিল সেটাই চলছে, সেটাই সেরকমই হবে, নাকি সেখানে কোনো পরিবর্তন লক্ষ্য করা গেছে।
তাহলে এই যে সমস্যার বাতাবরণ, এই সমস্যাগুলো কিন্তু সেই সময়ে ফ্রান্সে লক্ষ্য করা যাচ্ছে। আগস্ট কোচ সমাজতত্ত্ব সাবজেক্টের গুরুত্ব কেন ফিল করলেন, তার কারণ হচ্ছে সেই সময় কিন্তু ফ্রান্সে এই সমস্যার বাতাবরণ গুলো অনেক বেশি মাথাচাড়া দিয়ে উঠেছে। মানুষের পক্ষে বুঝে ওঠা সম্ভব হচ্ছে না কোন পথটা যথার্থ, কোন পথে সে যাবে। সমাজে যদি পরপর এতগুলো বিপ্লব হয়ে ওঠে, মানুষ যদি এতগুলো সমস্যার বাতাবরণের মধ্যে দিয়ে যায়, একদিকে ধর্মীয় প্রভেদের চাপ, অন্যদিকে নতুন বৈজ্ঞানিক চিন্তা ভাবনার উদয়, মানুষ কোন পথটাকে বেছে নেবে, কোন ব্যাখ্যা তার জীবনের জন্য সঠিক হয়ে উঠবে? এই যে দিশেহারা অবস্থা, মানুষের জীবনের এই দিশেহারা অবস্থাকে সঠিক পথ দেখানোর জন্য কিন্তু প্রয়োজন হয়ে উঠলো সমাজতত্ত্বের মতো একটা সাবজেক্ট। এটা কিন্তু কোচ কথা বলছে, বারবার বলছে, এবং কোচ কিন্তু সমাজতত্ত্ব শব্দটার প্রয়োগ করেছেন। তিনি কিন্তু এমন একটা সমাজের কথা ভাবছেন যে সমাজটা সঠিক ব্যাখ্যা সমাজতত্ত্বের মধ্যে দিয়ে করা সম্ভব। কোচ যে বিষয়টা চিন্তা ভাবনা করছেন তাকে আরো বেশি প্রস্ফুটিত করেছে কিন্তু এমিল ডুরখেইম, জ্যাকব পার্সন্স এর মতো পরবর্তীকালে সমাজতাত্ত্বিকরা। তারা কিন্তু সমাজতত্ত্বকে আরো ভালো করে পরিশীলিত পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবারে যে পয়েন্টটাকে আমরা গুরুত্ব দেবো সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, শিল্প বিপ্লব। শিল্প বিপ্লবের শুরু কবে থেকে হচ্ছে? আনুমানিক 1760। এই সময়কাল থেকে কিন্তু শিল্পের উদ্ভব লক্ষ্য করা যাচ্ছে। শিল্পের উদ্ভবের ফলে কি হয়? শিল্প কি করে? শিল্পের ফলে কি হয়? যে কোনো উৎপাদন ব্যবস্থাকে মেশিন থ্রু উৎপাদন, তার মানে যে উৎপাদন ব্যবস্থা ম্যানুয়াল লেবার ছিল সেখানে মেশিন থ্রু উৎপাদন হবে। তাহলে যখনই মেশিনের মধ্যে দিয়ে উৎপাদন ব্যবস্থার প্রাধান্য বাড়তে শুরু করলো, স্বাভাবিকভাবে তার প্রথম প্রভাবটা পড়ছে কোথায়? প্রথম প্রভাবটা পড়ছে কৃষি ক্ষেত্রে। তাহলে কৃষি কেন্দ্রিক উৎপাদনটা সেখান থেকে পরিবর্তিত হয়ে কোথায় শিফট করছে? ট্রান্সফর্ম কোথায় হচ্ছে? ট্রান্সফর্ম হচ্ছে শিল্প। তাহলে কৃষি কেন্দ্রিক উৎপাদন আস্তে আস্তে শিল্প কেন্দ্রিক উৎপাদনে পরিবর্তিত হয়ে হচ্ছে, কারণ সমস্ত ক্ষেত্রেই দেখা যাচ্ছে যন্ত্রের মধ্যে দিয়ে উৎপাদন। কারণ যখনই যন্ত্রের মধ্যে দিয়ে উৎপাদন হবে তখনই কিন্তু উৎপাদনের মাত্রা অনেক বেশি বৃদ্ধি পাবে। তাহলে কৃষিক্ষেত্রে একটা ম্যানুয়াল লেবার প্রয়োগ করে যে পরিমাণ উৎপাদন করা যাচ্ছিল, শিল্পের প্রয়োগের মাধ্যমে কিন্তু তার থেকে অনেক বেশি উৎপাদন হবে। তাহলে উৎপাদন দ্বিগুণ হয়ে গেল। যখনই উৎপাদন দ্বিগুণ হয়ে যাবে তার সাথে সাথে কি প্রয়োজন হয়ে উঠবে? প্রয়োজন হয়ে উঠবে কিন্তু বাজার ব্যবস্থা। এই অত্যাধিক জিনিসপত্রের যে উৎপাদন সেটাকে বাজারে বিক্রি করতে হবে, তাহলে বাজারের চাহিদা প্রয়োজন হলো। এবং যত বেশি উৎপাদন হবে, ফ্যাক্টরি তার মানে শিল্পজাত, তার মানে যে ক্যাপিটালিস্ট, যে পুঁজিপতি, সে কি চাইছে? অত্যাধিক উৎপাদনের মধ্যে দিয়ে সে কিন্তু প্রফিট গেইন করতে চাইছে। অনেক বেশি পরিমাণে উৎপাদন মানে অনেক বেশি পরিমাণে প্রফিট। তাহলে কৃষি কেন্দ্রিক সমাজ ব্যবস্থা, যে সামন্ততান্ত্রিক যে সমাজ পরিকাঠামো ছিল, যখনই সেখানে শিল্পের উন্নয়ন হচ্ছে, আস্তে আস্তে সমাজটা সামন্ততান্ত্রিক থেকে কোথায় শিফট করছে? শিফট করছে পুঁজিবাদী সমাজে। তাহলে সামন্ততান্ত্রিক সমাজ, যে সমাজে সমাজ কাঠামোর মধ্যে কি ছিল? সমাজ কাঠামোর মধ্যে কৃষি কেন্দ্রিক সমাজ কাঠামো ছিল। সামন্ত প্রভু এবং কৃষকদের মধ্যেকার যে সম্পর্ক, সেটাই পরিবর্তন হয়ে সমাজ কোথায় যাচ্ছে? সমাজ যাচ্ছে শিল্প সমাজে, শিল্প ক্ষেত্রে। কারণ সেখানে সমাজ ব্যবস্থা আস্তে আস্তে কিসে পরিণত হচ্ছে? সমাজ ব্যবস্থা পরিণত হচ্ছে পুঁজিপতির সাথে শ্রমিকের একটা সম্পর্ক। তাহলে আমরা লক্ষ্য করছি যে ফরাসি বিপ্লব, শিল্প বিপ্লব দুটোই কিন্তু সেই সময়ের সমাজ কাঠামোর উপরে গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসছে। সমাজের যে কাঠামোগত ক্ষেত্র, যে সমাজটা তথাকথিতভাবে কৃষিকেন্দ্রিক ছিল, সেটাকে শিল্পে নিয়ে যাচ্ছে। যে সমাজে প্রয়োজনের মাত্রা ছিল মানুষের যেটুকু দরকার সেটুকুই, সেখানে প্রয়োজনের মাত্রা চাহিদা বাড়ছে। চাহিদা বাড়ার সাথে সাথে কি লক্ষ্য করবো? চাহিদা বাড়ার সাথে সাথে কিন্তু আমরা দেখছি কি, চাহিদা বাড়ার সাথে সাথে হচ্ছে মানুষের কিন্তু প্রয়োজন বাড়ছে। কারণ প্রচুর সংখ্যক মানুষ কি হচ্ছে? মাইগ্রেট হচ্ছে। মাইগ্রেট হয়ে কোথায় আসছে? মাইগ্রেট হয়ে তারা আসছে শিল্পক্ষেত্রে।
তাহলে শিল্পকে কেন্দ্র করে একটু আগে আমরা বললাম যে কিভাবে একটা শহর গড়ে ওঠে। তাহলে যখনই শিল্পকে কেন্দ্র করে একটা নতুন শহর গড়ে উঠছে, সেই শহরের কিন্তু আস্তে আস্তে প্রয়োজন মানুষকে ভাবাতে শেখাচ্ছে। কি করে শহর গড়ে উঠলো, কি ধরনের শহর, কোনটাকে আমরা শহর বলবো? কারণ সমাজতত্ত্ব সমাজের যে ব্যাখ্যা দেয়, সেখানে কিন্তু সমাজের প্রত্যেকটা জিনিসের সঠিক ব্যাখ্যা দিতে চায়। কারণ এই প্রশ্নটা প্রত্যেকেরই হওয়া উচিত। যদি সমাজতত্ত্ব সমাজ নিয়ে আলোচনা করে, আমাদের প্রত্যেকেই কিন্তু কমন সেন্সের মধ্যে কিন্তু সেই সমস্ত বিষয়গুলো আছে যেগুলো আমরা তথাকথিতভাবে সমাজতত্ত্বের আলোচনায় পাবো। তাহলে যদি আমরা সবকিছুই কমন সেন্স থেকেই পাই, তাহলে সমাজতত্ত্বের প্রয়োজনটাই বা কেন? কেন প্রয়োজন? তার কারণ হচ্ছে যে সমস্ত ধারণাগুলো আমাদের সাধারণ চেতনা কমন সেন্সে আছে, তার কিন্তু সঠিক ব্যাখ্যা সমাজতত্ত্ব দেয়। আমরা আদতে যে জিনিসটা জানি সঠিক জানি তো? তার উৎপত্তি কি করে হলো, কোথা থেকে এলো, সেটা আধুনিক সমাজে কিভাবে টিকে আছে, কেনই বা টিকে আছে, এত কিন্তু বিস্তর তলিয়ে আমরা দেখি না। কিন্তু সমাজতাত্ত্বিক ব্যাখ্যা এগুলোকে বিস্তর ভাবে দেখে। তাহলে যখনই শিল্প বিপ্লব, ওদিকে ফরাসি বিপ্লব, এই বিপ্লব গুলো যখন সমাজে ঘটছে, সমাজে কিন্তু বিভৎস পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। শহরের উদ্ভব, প্রচুর সংখ্যক মানুষ গ্রাম থেকে শহরাঞ্চলে আসছে, কাজের সন্ধানে আসছে, সেখানে তারা বস্তি স্থাপন করছে। তাহলে যখন তারা কাজের সন্ধানে বস্তি স্থাপন করছে, আস্তে আস্তে আমরা দেখতে পাই কি শহরাঞ্চলে আস্তে আস্তে ইসলামের উন্নয়ন হয়। তার মানে উন্নয়নের উদ্ভব হচ্ছে, ইসলাম গড়ে উঠছে। তাহলে ইসলাম গড়ে উঠছে মানে প্রচুর সংখ্যক মানুষ শহরে অঞ্চলে আসার ফলে সেখানে চাপ বৃদ্ধি পাচ্ছে। শহর যে পরিমাণ মানুষকে সেখানে জায়গা দিতে পারতো, তার থেকে বেশি পরিমাণ মানুষ সেখানে এসে হাজির হয়েছে। তাহলে ডেনসিটি কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। যত বেশি মানুষ সেখানে আসবে, তার মানে আস্তে আস্তে কি বৃদ্ধি পাবে? পলিউশন বৃদ্ধি পাবে, দূষণ ছড়াতে শুরু করবে, চুরি ডাকাতি ছিনতাই বৃদ্ধি পাবে। সেগুলোকে আটকানোর জন্য, সেগুলোকে প্রতিরোধ করার জন্য প্রয়োজন হবে ল ব্যবস্থা, সিস্টেমের প্রয়োজন আছে। তাহলে এই যে সমস্ত জিনিসপত্রগুলো নতুন করে তৈরি হচ্ছে, সমাজ নতুন নতুন জিনিসগুলোর অভ্যুত্থান ঘটাচ্ছে। আধুনিক সমাজে দাঁড়িয়ে আমাদের এই বিষয়গুলোকে কেন ভাবতে হবে? কারণ হচ্ছে আগস্ট কোচ সেই সময়ে লক্ষ্য করছেন যে এই যে সমাজ এতগুলো পরিবর্তন পরপর সম্মুখীন হচ্ছে, সেগুলোর সঠিক ব্যাখ্যা কে দেবে? কি করে বা মানুষ বুঝতে পারবে যে কোনটাকে আমরা মাইগ্রেশন বলবো, কেনই মানুষ সেখানে আসছে, কোথায় থাকে, কিভাবে থাকবে, কি করা উচিত, কি করা উচিত নয়? তাহলে এই প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা, এই প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যার জন্যই কিন্তু প্রয়োজন হয়ে ওঠে সমাজতত্ত্বের। তাই সমাজতত্ত্বের প্রয়োজন কিন্তু শুধুমাত্র এমনি এমনি হয়ে ওঠেনি। আগস্ট কোচ সেই সময় দাঁড়িয়ে সমাজের যে চিত্র কথা বলছেন, তার মানে আমরা বিপ্লবগুলো থেকে বুঝতে পারলাম সমাজ কি ধরনের সমস্যা সেই সময় ফেস করেছে, কি কি সমস্যাগুলোর সম্মুখীন হয়েছে। তবেই না মানুষের কাছে এই সমস্যাগুলো একটা কঠিন বাতাবরণ হয়ে উঠে আসছে। তাহলে আমরা কি দেখছি? সমাজতাত্ত্বিক তত্ত্বের উত্থান। কেন তত্ত্বের উত্থান এই পয়েন্টটা রাখা হয়েছে? তার কারণ হচ্ছে তত্ত্ব কেন, কোনটাকে আমরা তত্ত্ব বলবো? তত্ত্ব হচ্ছে যখন ফ্যাক্ট, ঘটনাগুলোকে মানুষ সামঞ্জস্য করে তার একটা কাঠামোগত চিত্র দেওয়ার চেষ্টা করে। তত্ত্ব হচ্ছে ঘটনার সংমিশ্রিত একটা বাস্তবায়ন প্রচেষ্টা। তাহলে সমাজতাত্ত্বিক তত্ত্ব কেন? কারণ সমাজতত্ত্ব সেই সময়ে সমাজ যে সমস্যাগুলো সম্মুখীন হচ্ছে সেগুলোকে তাত্ত্বিক আকারে উপস্থাপন করছে। যেমন ধরো নগরায়ন, নগরায়নকে কেন্দ্র করে গড়ে উঠছে আরবান সোশিয়োলজি, গ্রামীণ সমাজ কাঠামো, রুরাল সোশিয়োলজি। তাহলে নগরায়ন যদি আমরা বলি, তাহলে নগরায়নের মধ্যে আমরা পড়বো নগর কিভাবে গড়ে ওঠে, নগরের গড়ে ওঠার পেছনে কি কি কারণ, নগরের
উপাদান থাকতে পারে। নগরের উপাদানগুলো গ্রামের থেকে কোথায় পৃথক, এটা নগরকে উপস্থাপন করার ক্ষেত্রে কোন কোন পরিকাঠামো প্রয়োজন, কোন কোন প্রশাসনিক ক্ষেত্র প্রয়োজন, তাহলে এই সমস্ত বিষয়গুলোর যে ব্যাখ্যা, এই ব্যাখ্যার সঠিক কাঠামোগত চিত্রকেই বলা হচ্ছে সমাজতাত্ত্বিক তত্ত্ব। তাহলে তত্ত্বের মধ্যে দিয়ে সেগুলোকে সঠিকভাবে উপস্থাপন, তাহলে সেগুলি মানুষের কাছে যথার্থভাবে সঠিক চিত্রকে তুলে ধরতে পারবে। কোন কোন পদ্ধতি সেই সময় গুরুত্ব পাচ্ছে? সোশ্যাল সার্ভে, কোয়ান্টিটেটিভ মেথড। সার্ভে শব্দটা সম্বন্ধে আমরা পরিচিত, আমরা লক্ষ্য করেছি হয়তো যে জনগণনার সময় কিন্তু আমরা লক্ষ্য করেছি প্রত্যেক বাড়িতে গিয়ে কিন্তু সরকার প্রত্যেকটা বাড়ির মানুষের হাউস হোল্ড সার্ভে করে। সেই বাড়ির জনসংখ্যা কত, সেই বাড়িতে কতজন মানুষ চাকরিজীবী, কতজন চাকরিজীবী নয়, কতজন সন্তান আছে, মহিলা কতজন আছে, পুরুষ কতজন, মানে কি একটা পরিবারের সমস্ত তথ্য নেওয়া হয়। সেই সময় কিন্তু সোশ্যাল সার্ভে, এই সার্ভে মেথডের গুরুত্ব বৃদ্ধি পায়। সমাজতাত্ত্বিকরা কিন্তু বিভিন্ন ক্ষেত্র থেকে তথ্য সংগ্রহ করতে শুরু করে। কিভাবে, কেন, তাহলে এই সমস্ত বিষয়গুলো যখন সে ফিল্ডে নেমে মানে হচ্ছে একদম যেখানে সমস্যা ঘটছে সেই সমস্যার জায়গায় পৌঁছে যখন বিষয়গুলোর আলোচনা করা হচ্ছে। সার্ভে সাথে সাথে কি গুরুত্ব পাচ্ছে? কোয়ান্টিটেটিভ মেথড। দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট, একটা হচ্ছে কোয়ালিটেটিভ, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। কোয়ালিটেটিভ কোনগুলো? যেগুলো হচ্ছে গুণগত। গুণগত মানে যেগুলোর সাথে সংখ্যার কোনো সম্পর্ক নেই। যেমন ধরো ভ্যালু, মূল্যবোধ, সংস্কৃতি, আবেগ, এগুলোকে আমরা কোথায় রাখবো? এগুলোকে আমরা রাখবো কোয়ালিটেটিভের আন্ডারে, কারণ এগুলোকে আমরা সংখ্যার মধ্যে দিয়ে তুলনা করতে পারি না। কিন্তু যেগুলো কোয়ান্টিটেটিভ, তার মানে যেগুলোকে আমরা সংখ্যায় তুলে ধরতে পারবো, যেমন হচ্ছে ব্যক্তির এজ কত, এজটা কিন্তু আমরা নির্দিষ্ট সংখ্যায় বলি। বাড়িতে সদস্য সংখ্যা কত, আমরা কিন্তু সেটাকে সংখ্যায় বলি। স্যালারি কত, সংখ্যায় বলি। তাহলে যে সমস্ত তথ্যগুলো আমরা সংখ্যার মাধ্যমে পাবো সেগুলোকে বলা হয় কোয়ান্টিটেটিভ। সেই সময় কিন্তু এই পদ্ধতিগুলোর গুরুত্ব বৃদ্ধি পায়। এই পদ্ধতিগুলো কিন্তু সমাজতাত্ত্বিকদের ফিল্ড থেকে, মানে ক্ষেত্র থেকে, যেখানে ঘটনাগুলো ঘটছে সমাজের মধ্যে থেকে তথ্য সংগ্রহ করে আসতে কিন্তু সহায়তা করে। কেন সমাজতাত্ত্বিক তত্ত্বের প্রয়োজন কেন? তার কারণ হচ্ছে যে সমাজটার মধ্যে একটা স্থিতিশীলতাকে বজায় রাখতে হবে। স্থিতিশীলতাকে বজায় রাখার প্রয়োজন কেন? কারণ যে কোনো সমাজ কাঠামো সুষ্ঠুভাবে না থাকলে সেই সমাজের কিন্তু সঠিক বিকাশ ঘটে না। কিরকম? এই যে একটু আগে যে এক্সাম্পলটা দিলাম, কলেজে যদি সমস্যার কোনো বাতাবরণ তৈরি হয়, তাহলে আমরা পরের দিন বুঝে উঠতে পারি যে কলেজটা সঠিকভাবে চলছে কিনা। তার মানে এটা তো নয় যে কলেজটা তারপর থেকে একটা অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা জানি কিন্তু কলেজ তারপর থেকে একটা সুষ্ঠু পরিবেশের মধ্যে দিয়ে যাবে। তার মানে মানুষ তথাকথিতভাবে কি চাইছে? একটা সুষ্ঠু পরিবেশ, শৃঙ্খলাপূর্ণ পরিবেশ। এই শৃঙ্খলাপূর্ণ পরিবেশটা কখন প্রয়োজন হলো? প্রয়োজন হচ্ছে নবজাগরণের পরে। নবজাগরণের যে বৈজ্ঞানিক চিন্তা ভাবনা, যে বিদ্রোহ ঘটছে, তার ফলে মানুষের জীবনে যে পরিবর্তন, এই পরিবর্তনের থেকে মানুষকে কিন্তু এবার আস্তে আস্তে সুষ্ঠু পথের দিকে এগোতে হবে। আজ আমরা যে সমাজে বসবাস করি সেই সমাজ কিন্তু সুষ্ঠুভাবেই চলে। এবং দেখো আজ আমরা বর্তমান সময় কিন্তু বৈজ্ঞানিক সমস্ত বিষয়গুলোকে আমাদের জীবনে একটা অঙ্গ করে নিয়েছি। তাহলে যে সময় এই বৈজ্ঞানিক জিনিসপত্রগুলোর উদ্ভব ঘটছে সেই সময় যে বিরোধমূলক বাতাবরণ আজ কিন্তু নেই। সেই জন্য বলছে রক্ষণশীল প্রতিক্রিয়া, জ্ঞান অর্জনের রক্ষণশীল প্রতিক্রিয়া। রক্ষণশীল মানে স্থিতিশীল প্রতিক্রিয়ার প্রয়োজন আছে। একটা সমাজকে সুষ্ঠুভাবে নিয়ে যেতে হলে স্থিতিশীলতার একটা প্রয়োজন খুব গুরুত্বপূর্ণ। লুইস ডি বোনাল্ড এবং জোসেফ মায়েস্ট্রের পয়েন্ট দুটো এখানে কেন গুরুত্বপূর্ণ? কারণ বোনাল্ড এবং মায়েস্ট্রে সেই সময় এনলাইটমেন্টের পরে কিভাবে সমাজের মধ্যে সুষ্ঠু বাতাবরণ তৈরি করা যায়, কিভাবে সুষ্ঠু বাতাবরণের প্রয়োজন আছে মানুষের কাছে, সেটার দিকে গুরুত্ব দেওয়ার কথা বলছেন।
যদি সারমর্ম করি সমাজতত্ত্বের উদ্ভবের, তাহলে সমাজতত্ত্বের উদ্ভব কিন্তু ছোট্ট পদক্ষেপে নয়। সমাজতত্ত্বের উদ্ভবের পেছনে যে যে পয়েন্টগুলোকে আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে নবজাগরণ, তিনটি গুরুত্বপূর্ণ বিপ্লব, সায়েন্টিফিক রেভলিউশন, ফ্রেঞ্চ রেভলিউশন, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। কারণ এই সমস্ত বিপ্লবগুলো সেই সময় ফ্রান্সে যে বাতাবরণ তৈরি করে, যে সমস্যার জায়গা তৈরি করে, সেইখান থেকে সমাজকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আগস্ট কোট মনে করেন যে সমাজকে সঠিক পথ দেখাবে সমাজতত্ত্ব। কেন? তার কারণ হচ্ছে সমাজতত্ত্বই সমাজের বিজ্ঞান ভিত্তিক আলোচনা করে। বিজ্ঞান ভিত্তিক আলোচনা মানে যে সমস্ত আলোচনার মধ্যে যুক্তি আছে। আমরা যে সমাজে বসবাস করি, আমরা যে পরিবেশে বসবাস করি, আমরা যে পরিবারে বসবাস করি, এই প্রত্যেকটা জিনিসের কিন্তু সঠিক ব্যাখ্যা প্রয়োজন আছে আমাদের কাছে। যেমন একটা খুব ছোট্ট এক্সাম্পল, আমরা প্রত্যেকেই কিন্তু পরিবারে বসবাস করি, কিন্তু যদি কেউ আমাদের এই প্রশ্নটা করে যে পরিবার বলতে কি বোঝায়, তাহলে আমাদের প্রত্যেকের কাছে কিন্তু পরিবারের সঠিক সংজ্ঞা তুলে ধরা একটু কষ্টকর। কেন কষ্টকর? কারণ আমরা পরিবার সম্বন্ধে জানি কি জানি, আমরা পরিবার সম্বন্ধে আমাদের কমন সেন্স থেকে জানি। কারোর কাছে পরিবার হবে বাবা মা ভাই বোন, কারোর কাছে পরিবার হবে হয়তো তার সাথে দাদু দিদিমা কাকা কাকিমা। তাহলে প্রত্যেকের কাছে পরিবার হচ্ছে সে যে পরিবারে বসবাস করে সেই চিত্রটাকেই সে তুলে ধরার চেষ্টা করে। কিন্তু তথাকথিত পরিবারের যে কি ডেফিনেশন, কি সঠিক সংজ্ঞা, সেটা কিন্তু মানুষের কাছে স্পষ্ট নয়। তাহলে স্পষ্ট কি করে হয়ে উঠবে? তার জন্যই তো প্রয়োজন সমাজতত্ত্ব। তার জন্যই প্রয়োজন। কেন? কারণ সমাজতত্ত্ব প্রত্যেকটা জিনিসেরই সঠিক ব্যাখ্যা দেয়। পাঁচটা ব্যক্তি পাঁচ রকম ভাবে পরিবারকে ব্যাখ্যা করার চেষ্টা করবে। সমাজতত্ত্ব কি বলবে? যে পাঁচটা ব্যক্তির কাছে পাঁচ রকম পরিবারের কিন্তু ডিফারেন্ট টাইপস হতে পারে, ডিফারেন্ট ধরন হতে পারে, পৃথক পৃথক পরিবারের ধরন আছে। কিন্তু পৃথক পরিবারের ধরন আর পরিবার কাকে বলে, এই দুটো কিন্তু কখনোই এক নয়। তাহলে সমাজতত্ত্ব কেন প্রয়োজন? তাহলে সমাজতত্ত্ব সমাজের বিজ্ঞান ভিত্তিক আলোচনা দেবে। সেই সব সমাজ যে সমাজের মধ্যে মানুষ বসবাস করে, এবং যে সমাজ যে বিজ্ঞান ভিত্তিক আলোচনা মানে সমাজের সমস্ত তথ্য মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়া। এরপরে যে বিষয়টাকে আমরা দেখবো সেটা হচ্ছে সামাজিক নৃতত্ত্ব। সমাজতত্ত্ব এবং সামাজিক নৃতত্ত্ব দুটো বিষয়বস্তু কিন্তু খুব কাছাকাছি অবস্থান করে। সমাজতত্ত্ব সমাজ নিয়ে আলোচনা করে, নৃতত্ত্ব কিন্তু সমাজ নিয়ে আলোচনা করে। তাহলে নৃতত্ত্ব কেন? কেন আমরা অ্যানথ্রোপোলজি পড়ব? অ্যানথ্রোপোলজি সাবজেক্ট বিষয়বস্তু কি বলা হচ্ছে? দ্য স্টাডি অফ হিউম্যানিটি। তাহলে বর্তমান সমাজের প্রেক্ষাপটে আমরা যদি নৃতত্ত্বের সাথে সমাজতত্ত্বের পৃথক করার চেষ্টা করি ডেফিনেশন গত ভাবে, তাহলে সমাজতত্ত্ব আধুনিক সমাজ নিয়ে আলোচনা করে এবং তার ক্ষেত্র হচ্ছে বৃহৎ, বড়। নৃতত্ত্ব তথাকথিত পুরাতন সমাজ নিয়ে আলোচনা করে এবং তার ক্ষেত্র হচ্ছে ক্ষুদ্র। নৃতত্ত্ব শব্দটি কোথা থেকে আসছে? ল্যাটিন শব্দ থেকে অ্যানথ্রোপোলজিয়া, যার অর্থ কি? দ্য স্টাডি অফ হিউম্যানিটি, মানব সমাজের মানবিকতার বিশ্লেষণ। এই যে নৃতত্ত্বের উদ্ভব, নৃতত্ত্বের উদ্ভব কিন্তু সমাজতত্ত্বের মতোই। নৃতত্ত্ব কিন্তু তথাকথিত ভাবে তৈরি হয়নি, এর পেছনেও কিন্তু রয়েছে একটা সুস্পষ্ট ঐতিহাসিক পদক্ষেপ। দুটি পর্যায় এখানে আলোচনা করব আমরা। প্রথম পর্যায়টা কত? 1725 থেকে 1840, এবং দ্বিতীয় পর্যায়টি হচ্ছে 1840 থেকে 1890। তাহলে প্রথম যে পর্যায় 1725 থেকে 1840 কি বলছে? 18 শতকের ইউরোপে নবজাগরণের অভিজ্ঞতা ও প্রভাব। তাহলে কেন এই যে দুটি বিষয় সমাজতত্ত্ব ও নৃতত্ত্বকে আমরা একসাথে পড়ি? তার কারণ হচ্ছে নবজাগরণের যে প্রভাব তা শুধুমাত্র সমাজতত্ত্বের পথকেই তৈরি করেনি, তা কিন্তু তৈরি করেছে নৃতত্ত্বের পথকেও।
এবং এই যে নৃতত্ত্বের প্রথম শ্রেণীর তাত্ত্বিকদের মধ্যে আমরা কিন্তু বোয়াসের কথা বলতে পারি, কারণ বোয়াস সেই সময় কিন্তু মানুষের সমাজ কাঠামোর সঠিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে। এবং দ্বিতীয় পর্যায়ে আমরা কি দেখব? দ্বিতীয় পর্যায়ে দেখছি প্রাতিষ্ঠানিক উত্থান। প্রাতিষ্ঠানিক মানে নৃতত্ত্বকে প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে কিভাবে উপস্থাপন করা হচ্ছে, কিভাবে এর একটা প্রাতিষ্ঠানিক রূপ নিল। তাহলে এখানে প্রাতিষ্ঠানিক রূপ নেওয়ার ক্ষেত্রে আমরা এখানে কতগুলো পয়েন্ট এখানে ইনক্লুড করেছি। কোন কোন ক্ষেত্রগুলোতে নৃতত্ত্ব একটা প্রাতিষ্ঠানিক আকার নেয়, কাঠামোগত আকার, যেখানে নৃতত্ত্ব একটা বিষয় হিসাবে উঠে আসছে। নৃতত্ত্বের বিষয়বস্তু পড়ার ক্ষেত্রে কিন্তু আমাদেরকে কতগুলি গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম মনে রাখতে হবে, যারা নৃতত্ত্ব নিয়ে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ করেছে, যেমন ম্যালিনস্কি, র্যাডক্লিফ ব্রাউন, ইভি টেলর, বোয়াসের কথা বললাম, ডব্লিউ.এইচ.আর. রিভার্স, জেমস ফ্রেজার। এই সমস্ত ব্যক্তিরা সেই সময় নবজাগরণের প্রভাবে সমাজে যে বিস্তর পরিবর্তন ঘটছে, সেই পরিবর্তনগুলোতে তাৎপর্যপূর্ণ প্রেক্ষাপট খুঁজে বার করার চেষ্টা করছে। কি করে পরিবর্তন, কিভাবে এক সমাজ গড়ে উঠছে, কিভাবে মানুষ একে অপরের সাথে আন্তঃসম্পর্ক তৈরি করে, কথোপকথন তৈরি করে, তার আচার আচরণ কি, চালচলন কি রকম, তার সংস্কৃতি কি, তার দৈহিক ব্যবহার। তাহলে এই সমস্ত বিষয়গুলো নৃতত্ত্বের আলোচনার মধ্যে কেন? কারণ নৃতত্ত্ব একটা ক্ষুদ্র সমাজ নিয়ে আলোচনা করে এবং পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে। একটা ব্যক্তির জীবনের সমস্ত ক্ষেত্র, তার সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সমস্ত বিষয়গুলোর পুঙ্খানুপুঙ্খ আলোচনা করছে সামাজিক নৃতত্ত্ব, এবং দেখানোর চেষ্টা করছে কিভাবে এই বিবর্তনের পথ বেয়ে সমাজ আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। তাহলে আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে, যে সামারি করি আমরা, সমাজতত্ত্ব এবং সামাজিক নৃতত্ত্ব। এই দুটি গুরুত্বপূর্ণ জিনিস, দুটি গুরুত্বপূর্ণ বিষয়, যে উত্থান, সেই উত্থান কিন্তু তথাকথিত ভাবে হয়নি। কি করে হয়েছে? এই উত্থানের পেছনে রয়েছে একটা সুনির্দিষ্ট ঐতিহাসিক প্রেক্ষাপট। তাহলে এই প্রেক্ষাপটের মধ্যে আমরা কোন কোন বিষয়গুলোকে প্রাধান্য দেব? এই প্রেক্ষাপটের মধ্যে আমরা প্রাধান্য দেব শিল্প বিপ্লব, ফরাসি বিপ্লব, বৈজ্ঞানিক বিপ্লব। কেন? কারণ এই যে বৈজ্ঞানিক চিন্তা ভাবনা, এই বৈজ্ঞানিক চিন্তা ভাবনা মানুষের আচার আচরণের মধ্যে পরিবর্তন নিয়ে আসছে। যে আচার আচরণে প্রথম থেকেই কি ছিল? প্রথম থেকেই ছিল ধর্মীয় ব্যাখ্যা। তার মানে মানুষ যতদিন পর্যন্ত পোপের দ্বারা ইনফ্লুয়েন্স, প্রভাবিত হয়েছে, সেই পোপের ধারণাগত প্রেক্ষাপট থেকে বিজ্ঞান তাকে সরিয়ে নিয়ে আসছে। কি বলছে? তোমার প্রত্যেকটা চিন্তা ভাবনার পেছনে কি রয়েছে? তোমার প্রত্যেকটা চিন্তা ভাবনার পেছনে রয়েছে সঠিক যুক্তিপূর্ণ ব্যাখ্যা। তুমি যা কিছুই করবে, তোমার জীবনের প্রত্যেকটা জিনিসের পেছনে তুমি যুক্তিকে গুরুত্ব দেবে, কারণ যুক্তির মধ্যে দিয়ে সমস্ত ব্যাখ্যাগুলোকে বাস্তবায়ন সম্ভব। আর কোন কোন বিষয়গুলোকে এক্ষেত্রে প্রাধান্য দেব? প্রাধান্য দেব সেই সমস্ত ব্যক্তি, সেই সমস্ত দার্শনিক, সেই সমস্ত সমাজবিজ্ঞানী যারা মনে করেছে যে সমাজের একটা সঠিক ব্যাখ্যার প্রয়োজন। তার কারণ সমাজ যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছে, তাকে যদি নির্দিষ্ট ক্ষেত্রে, নির্দিষ্ট কাঠামোর মধ্যে তুলে ধরা না যায়, তাহলে মানুষের কাছে যে সমস্যার সঠিক ব্যাখ্যা উপস্থাপিত হবে না। সেই কারণে আগস্ট কোট, পরবর্তীকালে হার্বার্ট স্পেন্সার, এমিল ডুর্খেম, অ্যালফ্রেড পার্সেন্স, এই সমস্ত সমাজতাত্ত্বিকেরা, এবং নৃতত্ত্বের ক্ষেত্রে বোয়াস, ম্যালিনস্কি, র্যাডক্লিফ ব্রাউন, জেমস ফ্রেজার, রিভার্স, এই সমস্ত নৃতাত্ত্বিকরা সমাজের ব্যাখ্যাকে একটা নির্দিষ্ট দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। কোন কোন দিকে, কিভাবে, কেন, তবেই সেই ক্ষেত্রগুলো মানুষের ক্ষেত্রে স্পষ্ট হয়ে যাবে ব্যাখ্যা করা। তাহলে এই যে আজকের যে আলোচনা, আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে সমাজতত্ত্ব এবং সামাজিক নৃতত্ত্বের উত্থান। যে বিষয়গুলো আমরা দেখলাম, সেক্ষেত্রে একটু পয়েন্ট আউট করে নিতে হবে। পয়েন্ট আউট করে নেওয়ার ক্ষেত্রে আমাকে পদক্ষেপ হিসাবে ভাগ করে নিতে হবে, যে প্রথম দিকে সমাজ কাঠামো কিরকম ছিল, পরের দিকে সমাজ কাঠামো কিরকম।
সমাজ কাঠামো কোন কোন সমস্যাগুলো ফেস করেছে এবং সেখানে কি কি রাখবো। সমাজতত্ত্বের উত্থানের ক্ষেত্রে রাখবো আমরা বিপ্লবের প্রেক্ষাপট এবং বিপ্লবের পরবর্তী সমাজে কাঠামোগত তাত্ত্বিক প্রেক্ষাপট। তাত্ত্বিক প্রেক্ষাপটের মধ্যে আমরা কি দেখবো, রক্ষণশীল মতবাদ। রক্ষণশীল মতবাদের মধ্যে আমরা কতগুলো তাত্ত্বিকের নাম বলবো, বোয়াজের নাম বলবো আমরা। তাহলে এই যে সমাজতত্ত্বের ক্ষেত্র, সমাজতত্ত্বের ক্ষেত্র থেকে এবার আমরা আস্তে আস্তে আসবো নৃতত্ত্বের ক্ষেত্রে। নৃতত্ত্বের ক্ষেত্রে আমরা কতগুলো পর্যায়ে রাখবো। প্রথম পর্যায়ের মধ্যে আমরা কিন্তু সেম পয়েন্ট গুলো উঠে আসবে যেটা সমাজতত্ত্বের ক্ষেত্রে উঠে আসছে। কি কি উঠে আসছে, যেমন হচ্ছে একটু আগে আমরা কি দেখলাম, যেমন এখানে পর্যায়গুলো, উন্নয়নের পর্যায়, এই পর্যায়গুলো কিন্তু আমাদেরকে বলতে হবে। কেন পর্যায়গুলো আলোচনা করতে হবে, তার কারণ হচ্ছে এই পর্যায়গুলো থেকে বোঝা যাবে যে সমাজতত্ত্বের সাথে সামাজিক নৃতত্ত্বের কিন্তু একটা সম্পর্ক রয়েছে। পরীক্ষাতে এই প্রশ্নটা খুব সচরাচরই আসে যে সমাজতত্ত্বের সাথে সামাজিক নৃতত্ত্বের সম্পর্ক কোথায়। কারণ দুটোরই উদ্ভব, উন্নয়নের পেছনে কিন্তু একই ধরনের প্রেক্ষাপট রয়েছে। কি প্রেক্ষাপট রয়েছে? প্রেক্ষাপট হচ্ছে নবজাগরণের চিন্তা ভাবনা, দার্শনিক চিন্তা ভাবনার উত্থান। দার্শনিক চিন্তা ভাবনাগুলো মানুষের জীবনে কি কি পরিবর্তন নিয়ে আসছে। তারপরে আমরা কি দেব, সেই পরিবর্তন থেকে কিভাবে প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে পরিণত হলো, কিভাবে সমাজতত্ত্ব একটা প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে আসছে, নৃতত্ত্ব একটা প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে আসছে। অগাস্ট কোচ যখন সমাজতত্ত্ব সাবজেক্টটাকে ইনভেন্ট করছেন, তার প্রাতিষ্ঠানিক ক্ষেত্র আসতে অনেক সময় লাগে। এমিও দুর্খেমের হাত ধরে যেটা প্রথম সমাজতত্ত্ব সাবজেক্ট হিসাবে প্রাতিষ্ঠানিক রূপ পায়, ঠিক তেমনই নৃতত্ত্বের ক্ষেত্রেও কিন্তু আমরা অনেকগুলো সময়টা লক্ষ্য করি এবং কতগুলো ক্ষেত্র দেখি। যেমন দ্য অ্যাবরজিনস প্রোটেকশন সোসাইটি 1837 খ্রিস্টাব্দে তৈরি হয়েছে। দ্য আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স রিকগনাইজড এথনোলজি 1851 তৈরি হয়েছে। অ্যানথ্রোপোলজিক্যাল ইনস্টিটিউট অফ গ্রেট ব্রিটেন এন্ড আয়ারল্যান্ড 1871 সালে তৈরি হয়েছে। তারপরে দ্য অ্যানথ্রোপোলজিক্যাল সোসাইটি অফ বোম্বে 1886। তাহলে এই যে প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে সাবজেক্টটাকে নিয়ে আসার পথ কিন্তু সহজ ছিল না। তার পিছনে এই সমস্ত ব্যক্তিগুলোর তাৎপর্যপূর্ণ অবদান রয়েছে এবং আজও বর্তমান সমাজে সমাজতত্ত্ব এবং সামাজিক নৃতত্ত্বের যে বেরিয়ার, যে পার্থক্যের যে রাস্তা, সেটা কিন্তু অনেক বেশি মুছে গেছে। সমাজতত্ত্ব যে বর্তমান সমাজ কাঠামো নিয়ে আলোচনা করে, নৃতত্ত্ব যে পুরাতন সমাজ কাঠামো নিয়ে আলোচনা করে, এর যে লাইন সেটা কিন্তু আস্তে আস্তে মুছে যাচ্ছে। কারণ প্রত্যেকের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ব্যক্তি। এই ব্যক্তি কিন্তু সবসময় সমাজ গড়ে ওঠা এবং তার উদ্ভবের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অবদান রাখে। সুতরাং যদি আমরা আজকের সমস্ত আলোচনাকে সামারি করি, তাহলে হচ্ছে সমাজতত্ত্ব এবং সামাজিক নৃতত্ত্বের উদ্ভব কি হলো, উদ্ভবের পেছনে আমরা কোন কোন পয়েন্টগুলোকে গুরুত্ব দেব, সমাজতত্ত্বের ক্ষেত্রে কোন কোন পয়েন্টগুলি গুরুত্ব পাবে এবং সামাজিক নৃতত্ত্বের ক্ষেত্রে কোন কোন পয়েন্টগুলো গুরুত্ব পাবে, এবং সেগুলোকে প্রত্যেকটা স্তর হিসেবে লিখতে হবে আমাদেরকে, যাতে উদ্ভবের প্রকৃত সঠিক অ্যান্সারটা আমাদের কাছ থেকে তৈরি করা সম্ভব হয়ে ওঠে। থ্যাংক ইউ, নমস্কার।